সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি শিবকুমার বড়ুয়া, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা শাখা, কাটলি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কলেজে আজকে অনলাইন ক্লাসে তোমাদের সাথে যুক্ত হচ্ছি। আজকে আমি দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের উপর একটি অনলাইন ক্লাস নেওয়ার চেষ্টা করব। অধ্যায়টি হচ্ছে 12, পারিবারিক বাজেট ও ব্যক্তিগত উদ্যোগের হিসাব। আমি এর আগে তোমাদেরকে এই বিষয়ের উপর একটি ক্লাস করেছিলাম এবং তোমাদের এই পারিবারিক বাজেটে কি কি করণীয় তা আমি বলেছিলাম। আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 19-এর একটি প্রায়োগিক সমস্যা বা সৃজনশীল প্রশ্ন তোমাদের সাথে করার চেষ্টা করব। আমার এই ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং আমি মনে করি তোমরা এই ক্লাস হতে উপকৃত হতে পারবে। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের অঙ্কে চলে যাই। আমাদের প্রশ্নটা আমি তোমাদেরকে পাঠ করে শোনাচ্ছি। এটা হচ্ছে জনাব হাসান এর 1 জানুয়ারি 2018 সম্পদ ও দায়দেনার পরিমাণ নিম্নরূপ: আসবাবপত্র 20,000 টাকা, 10% বিনিয়োগ 40,000, পাওনাদার 25,000 টাকা এবং উক্ত বছরে তার একটি প্রাপ্তি ও প্রদান হিসাব এখানে দেওয়া আছে এবং নিচে একটি তথ্য দেওয়া আছে, শুধু একটি তথ্য দেওয়া আছে, বেতন পাওনাদায়ী রয়েছে 10,000 টাকা। এখানে কিন্তু আরও তথ্য দেওয়া থাকতে পারে, কিন্তু তোমাদের জন্য সৌভাগ্য এখানে একটি তথ্য দেওয়া আছে, বেতন পাওনাদায়ী রয়েছে 10,000 টাকা। এখন আমাদেরকে করণীয়টা কি? আমাদের করণীয় হচ্ছে জনাব হাসানের পারিবারিক তহবিল নির্ণয় করো 2 নম্বরের জন্য। খ, সমাপ্ত বছরের আয় ব্যয় বিবরণী প্রস্তুত করো 4 নম্বর এবং গতে দেওয়া আছে একটি আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো 4 নম্বর। আমি তোমাদেরকে যখন এর উপর একটি ক্লাস নিয়েছিলাম তখনই বলেছিলাম পারিবারিক বাজেটের করণীয়গুলো কী কী। এখানে বেশিরভাগ সময় 3টে জিনিস বের করতে দেওয়া হয়, যেমন পারিবারিক তহবিল নির্ণয় করতে দেওয়া হয়, 2 নম্বরে আয় বিবরণী প্রস্তুত করতে দেওয়া হয়, 3 নম্বরে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে দেওয়া হয়। এছাড়াও প্রাপ্তি প্রদান হিসাবে অনেক সময় তৈরি করতে দেওয়া হতে পারে। তবে আমরা চট্টগ্রাম 19-এর এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা বোর্ডের বিভিন্ন অঙ্ক যখন অনুশীলন করবে দেখবে এই ধরনের অঙ্কই প্রায় সময় বোর্ডে এসেছে। তো আমরা এখন কথা না বাড়িয়ে আমাদের কাজটা শুরু করে দিই আজকের প্রায়োগিক সমস্যা। তা আমাদের প্রথম কথা ছিল ক, পারিবারিক তহবিল নির্ণয় করো। আমি তোমাদেরকে বলেছিলাম পারিবারিক তহবিল একটি প্রতিষ্ঠানের বা একটা ব্যক্তির করা হয় এই হিসাব বছরের শুরুতেই করা হয়। অর্থাৎ পারিবারিক তহবিল নির্ণয় করা হয় হিসাব বছরের শুরুতেই, অর্থাৎ যে বছরের আমরা অঙ্ক করব সে বছরের শুরুতেই, জানুয়ারি হলে জানুয়ারির 1 তারিখ এবং যদি এটা জুলাইতে হয় তাহলে জুলাইয়ের 1 তারিখ হতে পারে যদি জুলাই শুরু করে। তো এখন যেহেতু প্রশ্নের মধ্যে এখানে দেওয়া আছে জনাব হাসান 1 জানুয়ারি 2018, তাহলে যেহেতু 1 জানুয়ারি তাহলে পারিবারিক তহবিলটা আমরা নির্ণয় করতে পারি কি 1 জানুয়ারি 2018, অর্থাৎ হিসাব বছরের প্রথম দিন এটা নির্ণয় করতে হবে। এটার সূত্রটা হচ্ছে আমি বলেছিলাম প্রারম্ভিক সম্পদ বিয়োগ প্রারম্ভিক দায়, অর্থাৎ প্রারম্ভিক সম্পদ থেকে যদি প্রারম্ভিক দায় বাদ যায় তাহলে এটা হচ্ছে পারিবারিক তহবিল। এখন আমাদের প্রশ্নের মধ্যে দেখতে হবে 1 জানুয়ারি 2018-তে কি কি সম্পদ এবং দায় আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 2টি সম্পদ দেখা যাচ্ছে আছে পারিবারিক তহবিলে, যেমন একটা আছে আসবাবপত্র আর একটা হচ্ছে বিনিয়োগ। এই 2টা সম্পদ দেওয়া হয়েছে এবং তার এগেইনস্টে দায় দেওয়া হয়েছে পাওনাদার।
অর্থাৎ পাওনাদার একটা দেওয়া হয়েছে, তাহলে আমরা পাওনাদার লিখতে পারি। এখন প্রশ্নের মধ্যে যদি আরো কিছু থাকে তাহলে আমাদেরকে আরো সম্পদ থাকতে পারে, দায় থাকতে পারে। তো এই অঙ্কের মধ্যে দেখা যাচ্ছে আসবাবপত্র এবং বিনিয়োগ দুইটি সম্পদ আছে এবং পাওনাদার আছে। তো আমরা লিখে ফেলি টাকাটা কত। আসবাবপত্র হচ্ছে 20,000 টাকা, আর বিনিয়োগ দেওয়া আছে 10% বিনিয়োগ, এখানে 10% বিনিয়োগ 40,000 টাকা। দুটো আমরা যোগ করবো, এখান থেকে যদি আমরা পাওনাদার বাদ দিই 25,000, তাহলে এখানে কত হয় 60,000, 25,000, তাহলে 60,000 থেকে 25,000 চলে গেলে 35,000 টাকা। এটাই হচ্ছে এই ক নাম্বারে আমরা যে অঙ্কটা করেছি তার পারিবারিক তহবিলের উত্তর। তার 60,000 থেকে 25,000 চলে গেলে 35,000 হচ্ছে পারিবারিক তহবিল। তাহলে তোমরা এভাবে একটি পারিবারিক তহবিল খুব সহজেই করতে পারবে। এটা বক্স আকারেও করা যায়, তবে বক্স আকারে না করে এভাবে করলে ভালো হবে, কারণ বক্সে অনেক সময় কেমন চলে যায়, অনেক কিছু লিখতে হয়। তার চেয়ে সহজ হচ্ছে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিয়েই আমরা পারিবারিক তহবিলটা বের করে আনতে পারি। আমাদের দ্বিতীয় করণীয় আমরা এখন করব। দ্বিতীয় করণীয় হচ্ছে আমাদেরকে খ একটি আয় অর্থাৎ আয় ব্যয় বিবরণী করতে হবে। আয় ব্যয় বিবরণী আমরা লিখতে পারি জনাব হাসান, অর্থাৎ যে ব্যক্তি করতেছে তার আয় ব্যয় বিবরণী। এটা কখন? 31শে ডিসেম্বর 2018 সালের দিন, অর্থাৎ 31শে ডিসেম্বর 2018 সালের জন্য সে অর্থ বছরটা লিখতে তোমরা। এখন আমরা একটা ইয়ে করবো, এখানে আমরা 3টি টাকা ব্যবহার করতে পারি। বিবরণ টাকা টাকা টাকা। আমাদেরকে প্রথমে লিখতে হবে আয় সমূহ, অর্থাৎ এখানে লেখা আছে, তোমরা দেখবে আয় ব্যয় বিবরণী। এখানে প্রথম কথা কিন্তু লেখা আছে আয় তারপর ব্যয়, অর্থাৎ আমাদেরকে প্রথমে আয় করতে হবে তাহলে ব্যয় করতে হবে, কারণ আয় ছাড়া ব্যয় করা যাবে না। তাহলে সেই জন্য আমরা প্রথমে লিখবো আয় সমূহ। এখন আমরা অঙ্কের মধ্যে একটু দেখবো, আমাদের প্রশ্নের মধ্যে এখানে দুইটি তথ্য দেওয়া আছে, একটি প্রাপ্তি আর একটি প্রদান। আমি তোমাদেরকে বলেছি একটি প্রাপ্তি প্রদান হিসাব থাকবে। এখানে প্রাপ্তি প্রদান হিসাব থেকে আমাদেরকে আয় ব্যয় হিসাব তৈরি করতে হবে। তো আমরা প্রথমে যাব প্রাপ্তির দিকে, কারণ প্রাপ্তি থেকে আয় হয় আর প্রদান থেকে হবে যে ব্যয়। অর্থাৎ প্রাপ্তি থেকে আমরা লিখতে পারি বেতন। আমি তোমাদেরকে বলেছিলাম বেতন, বেতন কত? 1,90,000। এটা ভিতরে বসবে। কেন ভিতরে বসবে? কারণ এটার একটা কাজ আছে, কারণ অন্যান্য তথ্যের মধ্যে এখানে দেওয়া আছে বেতন অনাদায়ী রয়েছে 10,000 টাকা। অনাদায়ী শব্দের অর্থ তোমরা জানো, যা কোনো আদায় হয়নি, অর্থাৎ বকেয়া। অর্থাৎ তাকে বেতন দেওয়া হয়েছে 1,90,000, কিন্তু প্রতিষ্ঠান থেকে সে এখনো 10,000 টাকা বেতন পাবে, অর্থাৎ তাকে দেওয়া হয়নি। সেই জন্য আমরা এটা কি করতে পারি? যোগ করতে পারি। যোগ বকেয়া অবলিক অনাদায়ী, অর্থাৎ অবলিকে অনাদায়ী কথাটা বুঝে না, সেই জন্য তোমরা বকেয়া লিখবে। বকেয়া লিখলেও একই কথা 10,000 টাকা। 10,000 টাকা যদি দিই তাহলে হচ্ছে 2 লক্ষ টাকা। এরপর আছে বাড়ি ভাড়া। বাড়ি ভাড়া হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা। তারপর আছে বিনিয়োগের সুদ। আর তোমাদেরকে এখানে বলেছিলাম এখানে যাবতীয় যা কিছু বসবে সবগুলো হচ্ছে মুনাফা জাতীয়, অর্থাৎ যেগুলো সারা বছর ধরে আমরা অর্জন করি বা খরচ করি। অর্থাৎ যেমন বেতন, একটি মানুষ সারা বছর চাকরি করে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বেতন পাই। বাড়ি ভাড়াও ঠিক তদ্রুপ, বিনিয়োগের শুধু সারা বছর ধরে পাওয়া যায়। এখানে বিনিয়োগের সুদ আছে 2,000, ভিতরে বসবে, কারণ আমাদের প্রশ্নের মধ্যে দিয়েছিল 10% বিনিয়োগ 40,000। এখন আমাদেরকে জানতে হবে বিনিয়োগটা কি। বিনিয়োগটা হচ্ছে, অর্থাৎ আমার কিছু টাকা আছে, এটা যদি আমি লাভজনক জায়গায় কি করে থাকি
খাটিয়ে থাকি, অর্থাৎ লাভজনক জায়গায় প্রয়োগ করে থাকি, ওইটা থেকে যে টাকাটা হবে সুদ হবে, এটা হচ্ছে বিনিয়োগের সুদ। অর্থাৎ আমি যে 40,000 টাকা মনে করে একজনকে দিয়েছি এবং তার সাথে আমার কন্ট্রাক্ট ছিল সে আমাকে 10% সুদ দেবে। কয় পার্সেন্ট সুদ? 10%। এক বছরে 10% সুদ দেবে। এই জন্যই আমরা বিনিয়োগটা করেছি। তাহলে 40,000-এর 10% আমরা বের করবো ক্যালকুলেটারে। কিভাবে? 40,000 লিখে 10 দিয়ে পার্সেন্ট দিলে তাহলে কত আসে? 4,000 টাকা। অর্থাৎ এক বছরে 4,000 টাকা বিনিয়োগের সুদ এখানে অর্জিত হবে। কিন্তু তার মধ্যে আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি, অর্থাৎ প্রাপ্তি মানে ইতিমধ্যেই পেয়ে গেছি কত? 2,000 টাকা। অর্থাৎ 2,000 টাকা পেয়ে গেছি। তাহলে আরো বকেয়া আছে 2,000। 4,000 টাকা। অর্থাৎ ওই 4,000 টাকা এক বছরের বিনিয়োগটা এখানে চলে আসবে। অর্থাৎ এই 4,000 থেকে 2,000 আমরা আগে পেয়েছি, আর 2,000 আমরা পরে পাবো, অর্থাৎ বকেয়া রয়ে গেছে। তাহলে আমরা এখন যদি যোগ করি, এটা হচ্ছে 2,14,000। এখন এটা থেকে আমরা লিখবো ব্যয় সমূহ, অর্থাৎ আমাদের আয়ের পর্ব শেষ। অর্থাৎ 3টা আয় আছে: বেতন, বাড়ি ভাড়া, বিনিয়োগের সুদ। এখন আমরা ব্যয় বলতে বুঝবো যেগুলো আমরা ঘন ঘন করি, অর্থাৎ ঘন ঘন একটি ব্যক্তি সারা বছর ব্যাপী যে খরচটা করা হয় তাকে বলা হয় মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এখন আমরা মুনাফা জাতীয় ব্যয়গুলো মূল্যায়ন করি। খাদ্য সামগ্রী, যেমন 1 নম্বর খাদ্য সামগ্রী বসবে, কারণ আমরা সারা বছর খাবার কিনি 40,000 টাকা। তারপর আছে মুদির দোকানের বিল, মুদি বিল, এটা তোমরা বুঝো মুদি বিল কি? 3,000 টাকা। এরপর আছে গ্যাস, বিদ্যুৎ, পানি, এটাও সারা বছর দিতে হয়। সারা বছর গ্যাস, বিদ্যুৎ, পানির বিল দিতে হয়। তাহলে এটাও আমরা লিখতে পারি কত? 6,000। এটাও মুনাফা জাতীয়। এরপর এখানে দেখা যাচ্ছে কম্পিউটার ক্রয়। কম্পিউটার ক্রয় কিন্তু ব্যয় নয়, এটা হচ্ছে সম্পদ। অর্থাৎ এটা আমরা প্রদান করি, কিন্তু এটার দ্বারা সম্পদ অর্জিত হয়। এবং কম্পিউটারটা কিন্তু সারা বছর আমরা কিনি না, সেই জন্য এটা সম্পদ, এটা ব্যয় নয়। কারণ এটা ব্যয় প্রদান করেছি, কিন্তু তার ফলে আমার সম্পদ অর্জিত হয়েছে, যার ফলে এটা ব্যয় ধরা যাবে না, এটা মূল্য জাতীয় ব্যয়। এরপর আছে টেলিভিশন ক্রয়। টেলিভিশন ক্রয় একেই, এটা মূলধন জাতীয় ব্যয়, যার ফলে এটা এখানে আসবে না। এরপর আছে ফ্রিজ ক্রয়, এটাও আসবে না, ফ্রিজ ক্রয় আসবে না, এটাও মূলধন জাতীয়। এরপর আছে হাতে নগদ। হাতে নগদ তো এটা কোনো ক্ষেত্রেই ব্যয় নয়, হাতে নগদ হচ্ছে আমার নিজের টাকা, কোথা থেকে সম্পদ। এরপর দেখা যাচ্ছে আপ্যায়ন। আপ্যায়নটা আমরা লিখতে পারি, কারণ আমরা আপ্যায়নের জন্য একটা বাজেট করি। আপ্যায়ন কত? 8,000 টাকা। তাহলে এই 4টা ব্যয় আমরা এখানে বসাবো। অর্থাৎ তোমরা দেখে দেখে বসাবে, যেগুলো মুনাফা জাতীয় ঘন ঘন হয় সেগুলো বসাবে, সম্পদগুলোকে বসাবে না। তাহলে এটা আমরা যোগ করলে কত হয়? যোগ করলে দেখা যাচ্ছে 40, 43, 49, 50, 51, 52, 53, 54, 55, 57,000। এটাকে আমরা এখানে একটা বিয়োগ চিহ্ন দেখাবো। কেন? আয়টা আমরা অর্জন করি, যার ফলে এটা প্লাস, অর্থাৎ ব্যয় যেহেতু আমরা প্রদান করি, যার সেজন্য আমরা মাইনাস দেবো। এই মাইনাসটা হিসাব বিজ্ঞানের ভাষায় এইভাবে দিতে হয়। আমরা তোমাদেরকে এটা নবম শ্রেণীতে বলেছিলাম, মাইনাস চিহ্ন দিয়ে দিবে। এখন আমরা বিয়োগ করবো, বিয়োগ করে দেখা যাচ্ছে 1,57,000 টাকা, অর্থাৎ 1,57,000 টাকা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমি তোমাদেরকে বলেছিলাম এখানে উদ্বৃত্ত হতে পারে, ঘাটতিও হতে পারে। যদি আয় থেকে ব্যয় ছোট হয়, এখানে আয় কিন্তু 2,40,000, ব্যয় হচ্ছে 57,000, অনেক কম। আয়ের এগেইনস্টে ব্যয় কম, সেজন্য আয় উদ্বৃত্ত, এখানে আয় উদ্বৃত্ত। আর যদি ব্যয় বড় হতো, আয় ছোট হতো, তাহলে এখানে ঘাটতি হতো, তাহলে আয় উদ্বৃত্ত। এভাবে আমরা আয় ব্যয় বিবরণী প্রস্তুত করতে পারি। এরপর আমরা চলে যাব যেটা 3 নম্বর। এটা খুব সহজেই কিন্তু তোমরা আয় ব্যয় বিবরণীটা প্রস্তুত করতে পারো বাসায়। আমরা এখন নেক্সট ধাপে চলে যাচ্ছি। নেক্সট ধাপটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী হাসানের 31শে ডিসেম্বর 2018। এটা তৈরি করতে হয়, আমি তোমাদেরকে ক্লাসে বলেছিলাম, এটা তৈরি করতে হয় বছরের শেষ দিন, হিসাব বছরের শেষ দিন, অর্থাৎ যেদিন আমরা হিসাব শেষ করে দেবো। এবং এই অঙ্কটা শেষ হচ্ছে যেহেতু জানুয়ারি 1 তারিখে শুরু হয়েছে, এটা শেষ হবে হিসাব বছরের শেষ দিন বলতে বুঝাবে এখানে 31শে ডিসেম্বর 2018। এখন আমরা
বিবরণ টাকা টাকা এগেইনস্ট আমরা লিখবো। তা আমরা লিখতে পারি এখন কি, এখানে দুইটা জিনিস আমি তোমাদেরকে বলেছিলাম, একটা হচ্ছে সম্পদ সমূহ আর হচ্ছে দায় এবং পারিবারিক তহবিল। অর্থাৎ এটা হিসাব বছরের শেষ দিনে অবশ্যই এটা দুই পক্ষ সমান হয়ে যাবে, অর্থাৎ সম্পদ যত হবে তাই পারিবারিক তহবিল তত হবে। তো আমরা সম্পদগুলো লেখার চেষ্টা করি। তো সম্পদগুলো লেখার সময় আমরা প্রারম্ভিক সম্পদ যেগুলো লিখেছিলাম এগুলো লিখবো এখানে শুধুমাত্র হাতে নগদ ছাড়া। তা আমরা হাতে নগদ ছিল না, আমাদের অঙ্কের মধ্যে আসবাবপত্র। তা আমরা আসবাবপত্র লিখতে পারি কত, আসবাবপত্র 20,000। 10% বিনিয়োগ ছিল 40,000। এরপর আমরা যখন প্রদান লেখার সময় অর্থাৎ ব্যয় লেখার সময় কত প্রদানে কতগুলো আইটেমস কিন্তু লিখি নেই, অর্থাৎ যেগুলো সম্পত্তি মনে করেছিলাম সেগুলো আমরা লিখবো। সেইগুলোর মধ্যে প্রথমে আছে কম্পিউটার ক্রয়। কম্পিউটার ক্রয় হচ্ছে 50,000। তারপর টেলিভিশন ক্রয় অর্থাৎ টিভি ক্রয় 35,000। এরপর আছে ফ্রিজ ক্রয় 42,000। এরপর আছে হাতে নগদ কত, 18,000। এবং আরেকটা জিনিস তোমাদেরকে লিখতে হবে, বকেয়া বিনিয়োগের সুদ, অর্থাৎ বিনিয়োগের সুদ যেটা আমরা পাইনি, বকেয়া ছিল 2,000 টাকা। এইভাবে আমরা সম্পদগুলো লিখে ফেলবো। অর্থাৎ প্রথমে লিখবো প্রারম্ভিক দুটোটা, এরপর লিখবো আমরা যেগুলো অলিখিত ছিল, অর্থাৎ প্রদানের দিকে আমরা লিখি না, যেগুলো মূল্য জাতীয় ছিল এগুলো লিখবে। এরপর সমন্বয়ের যে তথ্য আছে, বকেয়া বিনিয়োগের সুদ একটা আছে, আরেকটা আছে আমি লিখতে ভুলে গেছি, সমন্বয়ে আরেকটা বকেয়া বেতন আছে, অর্থাৎ অনাদায়ী বেতন 10,000 টাকা। এটাও কিন্তু সম্পদ হবে, যেহেতু এই টাকাটা আমি পাবো। তো এগুলো যোগ করে আমাদেরকে বসাইতে হবে। এরপর আমাদেরকে বসাইতে হবে, লিখতে হবে দায় ও পারিবারিক তহবিল। আমরা প্রথমে লিখবো পাওনাদার। তাই এর মধ্যে একটা পাওনাদার ছিল, পাওনাদার কত, পাওনাদার আছে 25,000। এরপর হচ্ছে পারিবারিক তহবিল। এটা আমরা লিখছিলাম, পারিবারিক তহবিল বের করেছিলাম 35,000 টাকা। এটার সাথে যোগ আয় উদ্বৃত্ত যোগ করতে হবে, অর্থাৎ যেটা আয় উদ্বৃত্ত ছিল 1,57,000। তাহলে আমরা যদি যোগ করি 1,92,000, 1,92,000 এবং 25,000 হচ্ছে 2,17,000। আর আমরা এদিকে যদি যোগ করে দেখি, এখানেও দেখা যাচ্ছে 60, 1,10,000, 1,45,000, এখানেও দেখা যাচ্ছে 2,17,000। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, আমরা যদি সম্পদগুলোকে সুনির্দিষ্টভাবে বসাইতে পারি তাহলে যেই টাকাটা হবে দায় এবং পারিবারিক তহবিল যোগ করলে যত টাকা কত টাকা সমান হয়ে যাবে, এবং একটা নির্দিষ্ট দিনে অর্থাৎ সে বছরের শেষ দিনে সম্পত্তি এবং দায় পারিবারিক তহবিল সমান হয়ে যাবে। আমাদের এই অঙ্কেও সমান হয়ে গেছে। এইভাবে আমরা আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে পারি। তো তোমরা আমার এই অঙ্কটি দেখে নিশ্চয়ই কিছু বোঝার চেষ্টা করেছো। আমরা যদি আরও অনলাইন ক্লাসের আয়োজন করি তখন আমরা আরেকটা অঙ্ক দেখানোর চেষ্টা করব। তবে তোমরা এই অঙ্কটা আমার ভালো করে দেখবে এবং চট্টগ্রাম বোর্ডের ইংলিশের টেস্ট পেপার থেকে অঙ্কটা নিয়ে বারবার করার চেষ্টা করবে। এটা যদি তোমরা অনুশীলন করতে পারো তাহলে এই পারিবারিক বাজেট তোমাদের কাছে অত্যধিক একটা সহজবোধ্য বিষয় হিসেবে আবির্ভূত হবে। আমি সেই কামনাই করি। তো তোমাদেরকে অজস্র ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো এবং বাসায় বেশি বেশি পড়ালেখার চেষ্টা করো। এই বলে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।